আমাদের সন্তান ওর বাবাকে দেখতে পাবে তো আয়ান? স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব শান্ত গলায় প্রশ্নটা করেছে ইভা। আয়ানের একটু সময় লাগল নিজেকে সামলে নিতে। ইভার হাত ধরে বলল, কি হয়েছে বলো তো তোমার? হঠাৎই ইভা যেন খুব সহজ হয়ে গেল। আরিশার রেখে যাওয়া ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আয়ানের হাতের কেটে যাওয়া জায়গাটা ব্যান্ডেজ করে দিচ্ছে। আয়ান তখনও ইভার দিকে তাকিয়ে আছে। ইভার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও একমনে ওর কাজ করছে। হঠাৎ আয়ান দেখল ওর হাতে পানি। চমকে ইভার দিকে তাকাল। ইভা কাঁদছে। আয়ান কিছু বলতে যাবে তখনই আয়ানের মা আয়ান আর ইভাকে নিচে যেতে বলল। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি বলেই উঠে দাঁড়াল। দরজার কাছে যেতেই ইভা পেছনে থেকে ওকে ডাক দিল। হ্যাঁ বলো, দরজায় দাঁড়িয়েই বলল আয়ান। একটু চুপ করে থেকে ইভা বলতে শুরু করল। আমি জানি না কোনো আগুন নিয়ে খেলছো তুমি। তবে তোমাকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আমি জানি আমার রাগীবাবু কখনো ভুল করতে পারে না, কারো সাথে অন্যায় করে না। তোমাকে আমি বলবো না তুমি অন্যায়ের পথে যাও। আমি চাই তুমি সবসময় এরকম অনেস্ট থাকো। এটাই আমার অহংকার। আমি তোমার মতো একজন অনেস্ট পুলিশ অফিসারকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, এটা আমার গর্ব। তোমাকে শুধু একটা কথাই বলবো, তোমার জীবনটা এখন আর শুধু তোমার একার না। তোমার এই জীবনটার সাথে আরও 2টা জীবন জড়িয়ে আছে। তাই যেটাই করো সব দিক ভালোভাবে বিবেচনা করে তারপর যে কোনো সিদ্ধান্ত নিও। আমি সবসময় তোমার পাশেই থাকব। এক নাগারে কথাগুলো বলে থামল ইভা। আয়ান ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। ইভার দিকে তাকিয়ে বলল, আমি আসছি, বসো একটু। তারপর চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আয়ান ভাবতে লাগল কেউ কি ইভাকে কিছু বলেছে। ইভা কখনোই এইসব ব্যাপারে কিছু বলে না। তবে কি কেউ ওকে হুমকি দিয়েছে? দেওয়াটাও অস্বাভাবিক কিছু না। তবে যত কিছুই হোক ইভা আর ওদের সন্তানের গায়ে কোনো টোকা লাগতে দিবে না ও। কেউ যদি ওদের ক্ষতি করতে চায় আগে ওর সামনে দাঁড়াতে হবে। আয়ান প্রথম থেকেই বুঝেছিল এই কেসটাতে ওর অনেক কাঠখড় পোহাতে হবে। এত সহজে ওরা আয়ানের কাছে হার মানবে না। আরও সাবধান হতে হবে। ইভাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এসব ভাবতে ভাবতেই নিচে নেমে এল আয়ান। মা ডেকেছ? আয়ান। হ্যাঁ। বস মা। মা একটা কথা বলার ছিল। আয়ান। কি কথা? বাবা। ইভাকে এই অবস্থায় এখানে রাখার দরকার নেই। তনুপুর কাছে রেখে আছো। আয়ান। সে কিরে কেন? মা। এত কেনোর জবাব আমি দিতে পারবো না। ওর এই মুহূর্তে এখানে না থাকাই ভালো। আয়ান। কিছু হয়েছে? বাবা। আয়ানের জবাব দেওয়ার আগেই ইভা পিছন থেকে বলে উঠল, মা তোমার ছেলেকে বলে দাও আমি এখান থেকে কোথাও যাব না। ইভা ততক্ষণে নিচে চলে এসেছে। ইভা বুঝতে পেরেছে আয়ান কেন বলছে কথাটা, কিন্তু আয়ানের এই সময় কিছুতেই ওকে একা রেখে যাবে না ইভা। আমি তোমার সাথেই থাকব। কথাটা আয়ানের চোখে চোখ রেখে বলল ইভা। কথার মধ্যে এমন একটা জিদ আর এক রোখা ভাব ছিল, কেউই আর কিছু বলতে পারল না। শনিবার। অফিস ছুটি। আয়ান ল্যাপটপে বসে কাজ করছিল। হঠাৎ ইভা খুব জোরে মাকে ডাক দিল। ইভা আরিশার রুমে ছিল। আয়ান রুমে বসে কাজ করছিল। ওর চিৎকার শুনে সবাই দৌড়ে গেল আরিশার রুমে। গিয়ে দেখল ইভা কাঁদছে আর আরিশা ওর পাশে বসে বারবার জানতে চাচ্ছে কি হয়েছে ওর। এই ইভা, কি হয়েছে তোমার? আয়ান। মা আমার খুব কষ্ট হচ্ছে, দাঁতে দাঁত চেপে কথাটা বলল। আয়ান গাড়ি বের কর তাড়াতাড়ি। আমি আসছি।
কথাটা বলেই উনি কি মনে করে বাইরে চলে গেলেন। আয়ান আরিশাকে বলল, ড্রাইভারকে বল গাড়ি বের করতে, আমি ওকে নিয়ে আসছি। কুইক। আরিশা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কষ্ট হচ্ছে খুব তোমার? আয়ান খুব চোখ বন্ধ করে বলল ইভা। আয়ান উভাকে কোলে তুলে নিয়ে নামতে লাগল। ইভা খুব শক্ত করে আয়ানের হাত খামচি দিয়ে ধরে রেখেছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কেবিনে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত আয়ান ইভার হাত ধরে রেখেছিল। নার্সরা যখন ওকে নিয়ে যাচ্ছিল হঠাৎ ইভা পিছনে ফিরে আয়ানকে বলল, চোখ খুললে প্রথম যেন আমার রাগীবাবুটাকেই দেখতে পাই। ইভার মুখে এক টুকরো হাসি। সেই হাসির কোনো প্রাণ নেই। ওর চোখে মুখে ছড়িয়ে আছে যন্ত্রণার ছাপ। ইভাকে নিয়ে গেল। আয়ান ওখানেই দাঁড়িয়ে রইল। কখন যে ওর দু চোখে জলের ধারা বইতে শুরু করেছে ও নিজেও জানে না। সবাই বসে আছে। ইভার বাবা মা, আয়ানের বাবা মা, আরিশা, আরাফ, সাইফ, নিশান, মেঘ, তনু সবাই এসেছে। আরাফ আয়ানের কাঁধে হাত রাখতেই আয়ান ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ভেতর থেকে কোনো খবরই আসছে না। সময়টাও যেন থমকে গিয়েছে। শেষই হচ্ছে না। অনেকক্ষণ পর নার্স কেবিন থেকে বেরিয়ে এলো। সবাই দরজার কাছে এলো। কি হয়েছে? এত সময় লাগলো কেন? আয়ানের বাবা। ওনার ছেলে হয়েছে নার্স। ইভা? ইভা কেমন আছে? আয়ান। উনি অনেক দুর্বল। অনেক ব্লিডিং হয়েছে তো। ওনার পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। এখন ওনার সাথে দেখা না করাই ভালো। আমি বাচ্চাটাকে একটু পর নিয়ে আসব। নার্স। আমরা কি ভিতরে যেতে পারব, তনু? না। ওনাকে একটু রেস্টে থাকতে দিন। ওনার কন্ডিশন তেমন ভালো না, নার্স। বলেই নার্স ভিতরে চলে গেলেন। এখন সবাই মোটামুটি নিশ্চিন্ত। ইভা ও ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে। আয়ানের বুক থেকে অনেক ভারী একটা পাথর নেমে গেল। একটু পর নার্সরা ছোট্ট একটা বাবুকে তোয়াকে পেঁচিয়ে বাইরে নিয়ে এলো। সবাই হুমড়ি খেয়ে পড়ল জুনিয়র আয়ানকে দেখার জন্য। আয়ানের মা সবার প্রথমে বাবুকে কোলে নিল। আয়ান মায়ের পাশে দাঁড়িয়ে বাবুর দিকে তাকিয়েই কেঁদে দিল। একদম ইভার মতো হয়েছে। সেই চোখ, সেই হাসি, সব মায়ের মতো। আয়ানের মা বাবুকে আয়ানের কোলে দিল। আয়ান কোলে নিল। এর আগে অনেক পিচ্চি কোলে নিয়েছে, কিন্তু এত ভালো লাগেনি। এইটা যে তার নিজের রক্তের সন্তান, তারই অস্তিত্বের। কি ছোট ছোট হাত পা, কি নরম তুলতুলে একটা শরীর। দেখলেই মায়া লাগে। একদম ভাবির মতো হয়েছে, পাশ থেকে মন্তব্য করল নিশান। হ্যাঁ, শুধু চুলগুলো হয়েছে দাভাইয়ের মতো। আরিশা। আমার কাছে তো মনে হচ্ছে ইভার মতোই হয়েছে। আয়ান। শুধু চুল আর কপালটা বাবার মতো, আর সব মায়ের মতো হয়েছে। আয়ানের বাবা। একে একে সবাই কোলে নিল। সবার কি খুশি ছোট বাবুটাকে ঘিরে। আয়ান একবার কেবিনে ঢুকল। ইভা চোখ বন্ধ করেছিল, তাই আর ওকে জাগাল না। সন্ধ্যায় আয়ান ইভা কেবিনে বসেছিল। ইভার কোলে বাবু। আমার ছেলেকে আমি আর্মি অফিসার বানাবো, ইভা। না হোকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আয়ান। বললেই হবে নাকি? আমার ছেলে আর্মি অফিসার হবে। ইভা। ওর নাম কি হবে? আরিশা কেবিনে ঢুকতে ঢুকতে বলল। মায়ের মতো দেখতে হয়েছে, নামটাও মায়ের সাথেই মিলিয়ে রাখি। ইহান। আয়ান। ইভা ইহান। ওয়াও, কি মিল! মা কি বেটা? আরিশা। না, ওর নাম হবে আরিয়াত আহমেদ। আমি আর মা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি। কি মা, কিছু বলো না কেন?
মায়ের দিকে তাকিয়ে বলল ইভা। আচ্ছা ঠিক আছে, কাউকেই মন খারাপ করতে হবে না, সবার ইচ্ছেই রাখা হবে। ইভার বাবা? হ্যাঁ, আমার দাদু ভাইয়ের নাম হবে আরিয়াত আহমেদ ইহান, আয়ানের মা। এইটা ঠিক আছে, মায়েরটাও হলো বাবারটাও হলো, আয়ানের বাবা। কি পছন্দ হয়েছে? ইভার মা। হ্যাঁ, আয়ান ইভা দুজনই একসাথে মাথা নেড়ে বলল। রাতে ইভাকে খাইয়ে সবাই চলে গেল। আয়ানকে চলে যেতে বলেছিল ইভার মা, কিন্তু আজ কেন যেন ইভাকে ছেড়ে যেতে একটুও মন টানছে না। তাই আয়ান রয়ে গেল। বাকিরা সবাই চলে গেল। রাতে অনেক রাত জেগে ইভা আর আয়ান গল্প করল। ওদের দুজনের কারো চোখেই ঘুম নেই। ইভা আয়ানের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, পাশে বাবু। ওদের কথাই যেন শেষ হচ্ছে না। কথা বলতে বলতে ইভা ঘুমিয়ে গেল। আয়ান ওকে ঠিকভাবে শুইয়ে দিল। ওদের হ্যাপি ফ্যামিলি। আয়ান ও ওদের পাশে অল্প একটু জায়গাতেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই ইভা জেদ ধরল ও আজই বাসায় চলে যাবে। ডক্টর বলেছিল আজকের দিনটা থাকতে, কিন্তু ইভা কিছুতেই থাকবে না। ডক্টর বলল, ঠিক আছে নিয়ে যান, তবে ওনার কন্ডিশন খুব একটা ভালো না, সুস্থ হতে সময় লাগবে, আর চেক আপ করাতে হবে কিছুদিন পর পর। বাসায় নিয়ে সারাক্ষণ ওনার পাশে একজনকে থাকতে হবে, অনেক বেশি কেয়ার করতে হবে। দুপুরের দিকে ইভাকে নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হল। আয়ান বাবুকে কোলে নিল। আরিশা ইভাকে ধরে ধরে নিচে নামাল। ইভা ঠিক ভোভাবে হাঁটতে পারে না, এক একটা পা ফেলতে ওর খুব কষ্ট হচ্ছে। ঈশান আর সাইফ ওদের ব্যাগগুলো আর প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গেল। ইভা নিচে এসে দেখল ড্রাইভার এখনো আসেনি। আয়ান ফোন দিতেই ড্রাইভার বলল, ওর আসতে সময় লাগবে। আয়ানের বাবাকে নিয়ে একটু দূরে এসেছে। আয়ান ফোন রেখে দিল। আরিশা, তুই বাবুকে নিয়ে গেটের ভিতরে গিয়ে দাঁড়া, আমি একটা গাড়ি নিয়ে আসছি। আয়ান, ড্রাইভার কোথায়? ইভা, ও বাবাকে নিয়ে অফিসে গেছে, আসতে সময় লাগবে, তাই আমি আসতে মানা করে দিয়েছি। তোমরা ভিতরে গিয়ে দাঁড়াও, আমি গাড়ির ব্যবস্থা করছি, বলেই আয়ান একটু সামনে এগিয়ে গেল। চল ভাবি, আমরা একটু ভিতরে গিয়ে দাঁড়াই, এভাবে মেইন রাস্তায় দাঁড়ানোর দরকার নেই। আরিশা, তুই বাবুকে নিয়ে গেটের দিকে গিয়ে দাঁড়া, আমার হাঁটতে কষ্ট হয় খুব, অনেক কষ্টে এখানে হেঁটে এসেছি, আবার ভিতরে যাব, বাইরে আসব, আমার অনেক কষ্ট হবে রে। আমি বরং এখানেই দাঁড়াই, তুই বাবুকে নিয়ে যা, এখানে রোদও লাগছে বাবুর গায়ে। ইভা। আরিশা যাওয়ার জন্য পিছনে ফিরতেই ইভা কি মনে করে আরিশাকে ডাকল। আরিশা ইভার কাছে আসতেই ইভা কি ভেবে বাবুকে কোলে তুলে নিল। বাবুকে কোলে নিয়ে দাঁড়াতে ইভার খুব কষ্ট হচ্ছিল। ও বাবুর হাতে পায়ে, কপালে গালে আদর করে দিল। বাবু তখন ঘুমাচ্ছে। ইভা আরিশার কোলে বাবুকে দিয়ে দিল। আরিশা বাবুকে নিয়ে একটু ভিতরে গিয়ে দাঁড়াল। ইভা রাস্তার দিকে তাকিয়ে আয়ানকে খুঁজতে লাগল। আয়ান একটু দূরে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকতে ইভার খুব কষ্ট হচ্ছিল। ও চারপাশে তাকাতে লাগল। রাস্তায় অনেক গাড়ি, কিন্তু আয়ান গাড়ি পাচ্ছিল না। হঠাৎ ওর ফোনে একটা কল আসলো, আননোন একটা নাম্বার। ও ফোনটা রিসিভ করতেই কেউ কোনো কথা বলছিল না। ও বারবার জিজ্ঞেস করছিল কে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আয়ান একটু অবাক হল। ও নাম্বারটা কার মনে করার চেষ্টা করছিল। ও যে রাস্তার কিছুটা মাঝে চলে এসেছে সেটা আর খেয়ালে ছিল না ওর। ইভা আয়ানকে খুঁজতে খুঁজতে ওর দিকে চোখ পড়ল।
ফোন টিপতে টিপতে কিছুটা রাস্তার সাইডে চলে গেছে। এভাবে কেউ রাস্তার সাইডে গিয়ে মোবাইল টিপে, মনে মনে বলল ইভা। তখনই দেখল ও কার সাথে যেন খুব বিরক্ত নিয়ে কথা বলছে ফোনে। দেখেই বোঝা যাচ্ছে খুব বিরক্ত। হঠাৎ ইভা খেয়াল করল একটা গাড়ি আসছে। আয়ানের সোজা বরাবর গাড়িটা এগিয়ে আসছে। কিন্তু আয়ানকে সরার জন্য হর্নও দিচ্ছে না। ইভা আয়ানকে জোরে ডাক দিল, কিন্তু ওর ডাক আয়ানের কান পর্যন্ত গেল না। ইভা আবার ডাক দিতে যাবে, তখনই গাড়িটা খুব জোরে এগিয়ে এলো, আর ঠিক তখনই আয়ান ওর সেদিকে তাকাল। কিন্তু পুরোপুরি সরতে পারল না। গাড়ির এক সাইডের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে রাস্তার একপাশে ছিটকে পড়ল। আয়ানকে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখে ইভা নিজেকে সামলাতে পারল না। আয়ান নন বলে এক চিৎকার দিয়ে দৌড় দিতে গেল। কিন্তু ইভা তো ঠিকভাবে হাঁটতেই পারে না, তার উপর অতিরিক্ত ব্লিডিং এর কারণে অনেক দুর্বল ছিল। তাই সে দৌড়ানোর আগেই হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। আর ঠিক তখনই আয়ানকে ধাক্কা দেওয়া গাড়িটাই ইভাকে ধাক্কা দিয়ে চলে গেল। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে আয়ান গাড়িতে বসা লোকটাকে চিনতে পারল। ইভার চিৎকার শুনে আরিশা ইহানকে নিয়ে গেটের বাইরে এলো। আরাফ আর ঈশানও তখনই বাইরে এলো। বাইরে এসে যা দেখল তার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ইভা রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে পড়ে আছে। ওরা দৌড়ে ইভার কাছে যেতেই আরিশা সামনে তাকিয়ে চিৎকার করে উঠল, দা ভাই। সবাই সামনে তাকিয়ে দেখল আয়ান রাস্তায় পড়ে আছে। ওরা কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। একটু দূরে দূরে দুইটা মানুষ পড়ে আছে, অথচ একটু আগেও ওরা কত হাসিখুশি প্রাণবন্ত ছিল। আরিশা দৌড়ে আয়ানের কাছে গেল। আয়ানের জ্ঞান ছিল না। ও আবার ইভার পাশে এলো। ইভার হাত ধরতেই ইভা ওর দিকে তাকাল। অস্পষ্টভাবে কিছু কথা আরিশার কানে বাজল। ততক্ষণে আয়ান আর ইভাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আরাফ সবাইকে ফোন দিয়ে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলল। আরিশা এখনো ইহানকে কোলে নিয়ে বসে আছে। ওর কানে বাজছে ইভার বলা কথাটা, আমার কিছু হলে ইহানকে দেখে রাখিস। আরিশা হাসপাতালের এখনো ইহানকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। সবকিছু এমনভাবে হয়ে গিয়েছে, ও এতটাই হতবিহ্বল হয়ে গিয়েছে যে ওর কি করা উচিত সেটাই ওর মাথায় আসছে না। ওর কানে শুধু একটা কথাই ভাসছে, আমার কিছু হলে ইহানকে দেখে রাখিস। আরিশা আর কিছুই ভাবতে পারছে না। আয়ানকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। ওর অবস্থা মোটামুটি। একদম শেষ মুহূর্তে আয়ান গাড়িটাকে দেখতে পেরেছিল, তাই একপাশে সরে যেতে পেরেছিল। ওর ডান হাতে কিছুটা লেগেছে আর কপালের কাছে কিছুটা কেটে গিয়েছে নিচে পড়ে যাওয়ার সময়ে। কিন্তু ইভার অবস্থা তেমন ভালো না। কাল মাত্র ডেলিভারি হয়েছে। এমনিতেই ও অনেক অসুস্থ ছিল, এরপর এত বড় আঘাত। প্রায় 2 ঘন্টা পর আয়ানের জ্ঞান ফিরেছে। চোখ খুলেই জানতে চাচ্ছে বারবার ইভা আর বাবু কেমন আছে। সবাই বলেছে ওরা ভালো আছে। এখনই ইভার কথা বললেও মানতে পারবে না। কিন্তু আয়ান নাছোড়বান্দা, ও ইভাকে নিজের চোখে দেখবেই। বাবু আরিশার কোলে ঘুমাচ্ছে, কিন্তু আয়ানের মন বারবার বলছিল ইভা ভালো নেই। তোরা মিথ্যা বলছিস, আমার ইভা কোথায়? চিৎকার করে বলল আয়ান। ভাবিজি ভালো আছে, তুই একটু সুস্থ হয়ে নে। আরাফ সামলানোর চেষ্টা করল। তোরা আমাকে সান্ত্বনা দিচ্ছিস, আমি ওকে দেখব। এই মুহূর্তে ওকে দেখতে চাই আমি। আয়ান। আয়ানের মা কেবিন থেকে বের হয়ে গেল কাঁদতে কাঁদতে। ইভা যে আইসিইউতে, এটা এখন আয়ানকে কিভাবে বলবে? ইভা ভালো আছে, তুমি একটু রেস্ট নাও,
নিজেকে সামলে নিয়ে বলল ইভার বাবা। মিথ্যা কথা। আমার এই অবস্থায় সবার আগে ওর আমার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ইভা আসেনি। সবাই আছে, ও নেই কেন? আর ও তো আমার সাথে রাস্তায় ছিল। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। বলেই আয়ান কেবিন থেকে বের হয়ে গেল। কেবিনের বাইরে এসে দেখল মা কাঁদছে। মায়ের কান্না দেখেই আয়ানের বুকটা হাহাকার করে উঠল। আয়ানকে দেখেই মা চোখের পানি মুছে ফেলল। মা কখনো মিথ্যা বলে না। তুমি বল না মা, আমার ইভা কোথায়? আমি ওকে একটু দেখব। আয়ান। আয়ানের চোখের কোনো জল জমছে। ভাইয়া আসেন। মাহি আয়ানের কাঁধে হাত দিয়ে বলল মাহি, ইভার কাছে চলেন। মাহি আয়ানের হাত ধরে আইসিইউ এর সামনে নিয়ে গেল। আয়ান অবাক হয়ে একবার আইসিইউ এর দিকে আরেকবার মাহির দিকে তাকাল। সাইফ এগিয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ। ইভা ভাবির অ্যাক্সিডেন্ট হইছে। যে গাড়িটা তোকে ধাক্কা দিয়েছিল ওই গাড়িটাই ভাবিকেও ধাক্কা দেয়। আমরা সবাই ভাবিকে হাসপাতালে আনলে ডক্টররা আইসিইউতে ভর্তি করতে বলে। তোকে শক্ত হতে হবে। ভাবি ঠিক হয়ে যাবে। সবাই ভেবেছিল আয়ান পাগলামি করবে, কিন্তু সবাই অবাক হয়ে দেখল আয়ান একদম শান্ত হয়ে আছে। এমনকি ও কাঁদেওনি। সাইফ নিজেও অবাক হয়ে গেল আয়ানকে দেখে। তখনই ইহান ঘুম থেকে উঠে কেঁদে দিল। আয়ান ধীর পায়ে আরিশার কাছে গিয়ে ইহানকে কোলে তুলে নিল। ইহানের হাত ধরে বলল, কাঁদিস না বাবা। মায়ের জন্য কাঁদছিস? মাম্মাম তো ভালো হয়ে যাবে, তোকে কোলে তুলে আবার আদর করবে। ইহান কি বুঝল? ও বাবার কোলে গিয়ে একদম চুপ হয়ে গেল। সবাই কাঁদছে। আয়ান ওর বাবার দিকে তাকাল। বাবাকে কখনো কাঁদতে দেখেনি আয়ান, কিন্তু আজ বাবাও কাঁদছে। আয়ান বাবার কাছে গিয়ে বলল, কাঁদছ কেন বাবা? আল্লাহ এখনো আছে। এই অবুঝ বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আল্লাহ ইভাকে ভালো করে দিবে দেখ। কথাটা বলতে বলতে আয়ানের গলাটা ধরে এলো, কিন্তু মুহূর্তেই ও নিজেকে সামলে নিল। ও কিছুতেই কাঁদবে না। কেন কাঁদবে? ইভা ভালো হয়ে যাবে। ও আইসিইউ এর সামনে গিয়ে দাঁড়াল। বুকে শক্ত করে ইহানকে চেপে ধরে রেখেছে। প্রায় 5 ঘন্টা পর ইহান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে নানুর কোলে। আয়ানক্রু অনেকবার বলা হয়েছে একটু বিশ্রাম নিতে, কিন্তু ওর এক কথা, ও এখান থেকে এক পাও সরবে না। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এল। ডাক্তারকে দেখে সবাই এগিয়ে গেল। কি হয়েছে ডাক্তার? এতক্ষণ কেন লাগলো? আমার ইভা কেমন আছে এখন? আয়ান। সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শোনার জন্য। দেখুন, ওর কন্ডিশন আগেও একটু খারাপ ছিল। তার উপর এত বড় একটা আঘাত ওনার পক্ষে অনেক ক্ষতিকারক ছিল। ডাক্তার, আপনি ভনিতা বাদ দেন। আমি জানতে চাইছি আমার ইভা এখন কেমন আছে, চিৎকার করে বলল আয়ান। দেখুন, আপনাদের শক্ত হতে হবে। গাড়িটার সাথে এমনভাবে ধাক্কা খেয়েছে উনি বুকে অনেক আঘাত পেয়েছেন। বুকে মারাত্মক আঘাত পাওয়ায় ওনার লিভার পুরোপুরি ফেটে গেছে। ডাক্তার, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন উনি? আয়ানের মনে হল ওর সবকিছু এলোমেল হয়ে গিয়েছে। আই এম সরি টু সে ওনার হাতে আর খুব অল্প সময় আছে, বলেই ডাক্তার চলে গেলেন। এক মুহূর্তে পরিবেশটা ভারী হয়ে গেল। কে কাকে সামলাবে? আয়ান ইভার কাছে গেল। ছটপটে চঞ্চল মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে পড়ে আছে। ইভাকে দেখতে খুব ক্লান্ত লাগছে। আয়ান ইভার হাত ধরল। ওর মাথায় হাত রেখে ওকে ডাকল, এই মিষ্টি রানী,
পাগলি, আমাকে রেখে কই যাবি তুই? আয়ানের গলা কেঁপে উঠল। সবাই ভিতরে এলো। ইভা চোখ খুলে তাকালো। তোমার কষ্ট হচ্ছে খুব না বাবু পাখি? সব আমার জন্য। আমার জন্য আজ তোমার এই অবস্থা। আমার সাথে শত্রুতার জেদ ধরে ওরা তোমার সাথে এমন করল। আমি দায়ী, আয়ান। ইভা এক হাতে আয়ানের গালে হাত রাখল। অনেকবার চেষ্টা করে খুব কষ্টে উচ্চারণ করল, তোমার মতো স্বামী আমার অহংকার। আমি গর্বিত। রাগী বাবু। হ্যাঁ বল, ইভা তোমার কি হয়েছে বল, আমাকে বল। কিচ্ছু হবে না তোমার। আয়ানের কথাগুলো জড়িয়ে যাচ্ছে। পানি, ইভা। আয়ান পানি ইভার মুখে দিতেই ইভা বমি করে দিল। ওর বমি দেখে সবাই অবাক হয়ে গেল। ইভা তখনও বমি করছে। আয়ানের এক হাতে প্লাস্টার করা ছিল। অন্য হাতে ইভার মুখ ধরে রেখেছিল। আয়ানের হাত এখন রক্তে লাল হয়ে গিয়েছে। সবাই এসে ইভাকে ধরেছে। ইভার মুখ দিয়ে রক্ত পড়ছে। একটা কলসি থেকে পানি ঢাললে ঠিক যেভাবে পানি পড়ে ওভাবে অনর্গল রক্ত বের হচ্ছে ইভার মুখ দিয়ে। সাইফ ডক্টর ডাকতে গেল। ইভা আয়ানের বুকের উপর ঢলে পড়ল। ইভা, এই ইভা। আয়ান ওকে জোরে ডাকছিল। সবাই ডাকছে কিন্তু ইভারও কোনো সাড়া নেই। ওর এক এক চোখ মুখের এক পাশ রক্তে ডেবে গেছে। ডাক্তার এসে সবাইকে বের করে দিল। আয়ানের পুরো শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। ওর বুকটা ফেটে যাচ্ছে। ওর সামনে ইভা এত কষ্ট পাচ্ছে অথচ ও কিচ্ছু করতে পারছে না। ও মরে যেত, ইভার আঘাতটা ওর লাগত। তখনই ডাক্তার এলো। ডাক্তার আমার মেয়ে, ইভার মা। বলেন না ডাক্তার, আমার বৌমা, আয়ানের বাবা। ডাক্তার আয়ানের হাত ধরে বলল, সরি, শি ইজ নো মোর। না আমি বিশ্বাস করি না। ইয়ার মা নিচে বসে পড়ল। আরিশার পুরো শরীর কাঁপছে। কি বলছে এরা? কি বলে এসব? ইভার কিচ্ছু হয়নি। কিচ্ছু হতে পারে না। নাবিলা কেঁদে ফেলল। কাল ও তো কত হাসি খুশি ছিল আর আজ কেউ মানতে পারছিল না। আয়ানের ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। ইভা যে ওর জীবন। ওকে ছাড়া কিভাবে বাঁচবে? ইভা ওকে ছেড়ে কিভাবে চলে গেল? একবার ও ভাবল না আমি কিভাবে থাকব ওকে ছাড়া? আয়ান পা ছড়িয়ে বসে পড়ল। ওর বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ও কাঁদছে না। পাথরের মতো বসে আছে, যেন কোনো কথাই ও শুনছে না। আয়ান একটু কাঁদ, তনু। আয়ান কাঁদতে পারছে না। ও যে আজ পাথর। ওকে একটু কাঁদতে বল। আমার ছেলেটা শেষ হয়ে যাবে। আয়ানের মা। আয়ান উঠে দাঁড়াল। ইভাকে সাদা চাদরে ঢেকে দেয়া হয়েছে। আয়ান কাপা কাপা হাতে চাদরটা সরাল। ওর বুকটা ধক করে উঠল। আজকের পর থেকে ইভা আর কখনো চোখ মেলবে না। আয়ানের সাথে কথা বলবে না। রাগীবাবু বলে ডাকবে না। আর বায়না করবে না কোলে চড়াতে, বৃষ্টিতে ভিজার জন্য। আমার বুকে মাথা না দিল না তোমার ঘুম হয় না? কবরে গিয়ে কিভাবে ঘুমাবে তুমি আমাকে ছাড়া? আয়ান ইভার মুখটা এক হাতে ধরে ওর গালে কাপা কাপা ঠোঁট ছোঁয়াল। আয়ানের পুরো শরীরটা ঝাঁকি দিল। আর পারল না আয়ান নিজেকে সামলাতে। ইভাকে বুকে চেপে চিৎকার করে কেঁদে দিল। তুমি বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি সেলফিসের মতো একা চলে গেলে কেন? একবারও ভাবলি না আমি আমার পাগলিকে ছাড়া কিভাবে থাকব? একবারও ভাবলি না তুই আমার আর ইহানের কথা? কেন চলে গেলি? কেন? আয়ান ইভার ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। ওর দুচোখ বেয়ে জলের ধারা ইভার গাল বেয়ে পড়ছে। একজনের চোখের পানিতে যেন দুজনই কাঁদছে আজ।
দুজনই যে আজ নিঃস্ব হয়ে গিয়েছে দুজনকে ছেড়ে। ২৬ বছর পর আজ বাড়িতে সবাই এসেছে। আরিশাও এসেছে হাজবেন্ড আর ওর মেয়েকে নিয়ে। আজ যে ইহান বাড়িতে আসবে। হ্যাঁ, ইহান। ও এখন আর্মিতে। আজ ট্রেনিং শেষ করে আসবে। বাইরে গাড়ির হর্ন শুনে সবাই ইহানকে এগিয়ে আনতে গেল। ছেলেটা একদম মায়ের চেহারা পেয়েছে। ইহান বাবা বলেই এসে আয়ানকে জড়িয়ে ধরল। ইহানকে আর্মি ইউনিফর্মে দেখে আয়ানের বুকটা ভরে গেল। বাবা, কাঁদছ তুমি? ইহান, তোর মা আজ থাকলে কত খুশি হতো। আয়ান, মা সব সময় আমার পাশেই থাকে বাবা। আয়ান। আয়ান ইহানকে নিয়ে নিজের রুমে গেল। ইভার ছবির সামনে গিয়ে বলল, দেখ ইভা, তোমার ছেলেকে আর্মি ড্রেসে কেমন লাগছে? আমি তোমার ইচ্ছে পূরণ করেছি ইভা। বলতে বলতে কেঁদে ফেলল আয়ান। ইহান বাবাকে জড়িয়ে ধরল। সেদিন ইভাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছিল। পুরো রাস্তা ইহানকে বুকে জড়িয়ে রেখেছিল আয়ান। কবরে নিয়ে যাওয়ার সময় খাটিয়া তুলতে দিতে চায়নি কেউ আয়ানকে। আয়ানের এক হাতে প্লাস্টার করা ছিল, কিন্তু আয়ান কারো কথা শোনেনি। ইভা বলেছিল, আমার যদি কিছু হয় তুমি নিজ হাতে খাটিয়া নিয়ে আমাকে নিজ হাতে কবরে শুইয়ে দিবে। আয়ান ইভার ইচ্ছে রেখেছিল, নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছিল। বাগানটা ইভার খুব পছন্দের ছিল, তাই বাগানের একপাশে ওকে কবর দেয়া হয়েছে। আয়ানের বেশিরভাগ সময় কাটে এখানেই। যারা সেদিন আয়ান আর ইভাকে মারতে চেয়েছিল ওদেরকে শাস্তি দিয়েছে আয়ান। ছোট থেকে ইহানকে বুকে নিয়ে বড় করেছে। মায়ের অভাব যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করেছে। ইহানকে আর্মি অফিসার বানিয়েছে। রাতে ইহানকে নিয়ে আয়ান বাগানে গেল ইভার কবরের কাছে। দোলনায় বসে গল্প করতে করতে ইহান বলল, বাবা, একটা গান গাও না আজ প্লিজ। ইভা মারা যাওয়ার পর গান গাওয়া ছেড়ে দিয়েছে। ইহান আবার বলল, আজ আমি গিটার বাজাবো আর তুমি গান গাইবে। মাও শুনবে। ইহান গিটার হাতে নিল। আয়ান খালি গলায় গান ধরল। স্মৃতির জোনাকি ছাড়া কিছুই নেই। বুকের বা পাশে আমার দুঃখ বাড়ে যে কোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে। আলতো গায়ে মাখি, যত না তুলে রাখি। তোমার লেখা যত চিঠি আসে, জানালা খুলে রাখি। আসলে সবই ফাঁকি, তোমার নামে তবু আলো আসে। স্মৃতির জোনাকি ছাড়া কিছুই নেই বুকের বা পাশে। ইভার সাথে ৩ বছরের স্মৃতি নিয়েই এখনো বেঁচে আছে আয়ান। আয়ান চোখ বন্ধ করে রইল। ওর দু চোখে জলের ধারা। ইহান একবার বাবার দিকে তাকালো, এরপর মায়ের কবরের দিকে তাকালো। আয়ানের মনে হলো ইভা দূর থেকে ওকে দেখছে। আয়ানের কানে বেজে উঠল ইভার বলা শেষ কথাটা, তোমার মতো স্বামী আমার অহংকার। আমি গর্বিত রাগী বাবু। সমাপ্ত।